গুড মর্নিং এভরিওয়ান। সাউন্ড টাউন সব ঠিক আছে, আশা করি শুনতে পাচ্ছ। হ্যাঁ ম্যাম। ভেরি গুড মর্নিং। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে সব। আচ্ছা চলো, সবাই কেমন আছো? ঠিকঠাক আছো তো? আজকে দেখো পরপর দুদিন দেখা হয়ে গেল। প্রিয়াঙ্কা, গুড মর্নিং। আচ্ছা, কেউ কিছু বলছিল? হ্যাঁ ম্যাম, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবু, ভালো আছি। গুড মর্নিং অনিমেষ। আচ্ছা, তো আমরা আজকে যেটা পড়বো বলেছিলাম, একটু ওয়ার্ল্ড জিওগ্রাফিটা পড়বো। সেটা হচ্ছে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা আর আমাদের যে সামনে মিসলেনিয়াস আছে তার জন্য পড়বো। আচ্ছা, তোমরা মিসলেনিয়াসের কেউ টার্গেট করেছো? মানে পরীক্ষা তো দেবে, আশা করি ফর্ম ফিল আপ করেছো। টার্গেট কেউ করেছো যে না মিসলেনিয়াস পরীক্ষাটা আমার জন্য বেশ ভালো, বা ওই পরীক্ষাটা আমি টার্গেট করেছি? আছো কেউ যেরকম টার্গেট করেছো? কেউ করনি? যদি কেউ করে থাকো তাহলে কিন্তু সে প্রিলি পরীক্ষাটা দিয়েই, যদি দেখো যে মোটামুটি পরীক্ষাটা ভালো হয়েছে, মেন্সের জন্য প্রিপারেশনটা নেবে। ঠিক আছে, কারণ মিসলেনিয়াসের মেন্স কিন্তু অন্যান্য সব পরীক্ষার থেকে আলাদা, এবং ওখানে টোটালটাই একটা ডেসক্রিপটিভ থাকছে, এবং সেই ডেসক্রিপটিভটা অন্য কোনো পরীক্ষার সাথে ধরনটা অনেক আলাদা। দেখো, আমাদের সবারই তো উদ্দেশ্য থাকে যে আমরা চাকরিটা পাবো। নিশ্চয়ই কারুর আমাদের উদ্দেশ্য নয় যে কোনো পরীক্ষার পার্ট ওয়ান বা টায়ার ওয়ান বা প্রিলিমিনারিটা পাশ করব। আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে আমরা পরীক্ষার চাকরিটা পাবো। তো যদি মিসলেনিয়াস কারো মিসলেনিয়াস এক্সামটা সেম, তো ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াস এক্সাম একদমই না, পাপিয়া যে জিজ্ঞাসা করলে, একদমই না। অ্যাকচুয়ালি কালকে আমাকে বেশ কিছু স্টুডেন্ট এরকম এই প্রশ্নগুলি করছিল বলে আমি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ডিসকাস করি। ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াস কিন্তু অনেক ডিফারেন্স প্যাটার্নের। কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস এ এখনো পর্যন্ত যা সিলেবাস আছে, সিলেবাসটা চেঞ্জ হলে বা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে আলাদা ব্যাপার হবে, বাট এখনো পর্যন্ত যা প্যাটার্ন আছে তাতে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ এখনো মেন্সে নেই। এবং ডেসক্রিপটিভ আছে শুধু বাংলা, ইংলিশ আর হচ্ছে আমাদের অপশনাল পেপারগুলোতে। এইবার যদি তুমি মিসলেনিয়াসের মিনস দেখো, সেই ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারেন্স থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের ডেসক্রিপটিভ প্রশ্ন আসে, এবং নাম্বার ডিভিশন থেকে ধরো 2, 5, 10, 15 এরকম করে। মানে ধরো সাপোজ এই যে অলিম্পিক গেমটা হলো বা হচ্ছে, বা তোমরা যখন পরীক্ষা দেবে অলিম্পিক ওভার হয়ে গেছে, মানে যদিও ধরো তোমরা সেপ্টেম্বরে দিচ্ছ, এটা আগস্টের অলমোস্ট রেজাল্ট বেরিয়ে গেছে। তো এই অলিম্পিকটা প্রসঙ্গে কিন্তু একটা 10 থেকে 15 নাম্বারের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, মানে এরকম প্রশ্ন কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর মেন্সেও আসে না। মানে ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ারেন্স যেগুলো, সেই রিলেটেড পার্ট থেকে 10-15 নাম্বারের ডেসক্রিপটিভ প্রশ্ন আসে। আমরা যে জিওগ্রাফি পড়ছি, যে টপিকগুলো আমরা পড়ছি, ধরো যে কোনো একটা যে টপিক পড়ছি, ধরো আমি সাপোজ বলছি যে গঙ্গা নদীর গতিপথ লেখো 5 নাম্বারে। গঙ্গা নদীর গঙ্গা নদীর গতিপথ লেখো 5 নাম্বারে। ঠিক আছে, তো এরকম করে এলো। হ্যাঁ, কোশ্চেন এরকম চলে আসতে পারে। এবার ধরো সাপোজ গঙ্গা নদীর গতিপথটা, গঙ্গা নদীর গতিপথটা ধরো আমরা জানি, ঠিক আছে, এটা লিখতে পারবে। এবার এর আগের বার মিসলেনিয়াসে যেটা এসেছিল, একটা অদ্ভুত নদী দিয়েছিল, ইভেন সেই নদীটার নাম আমি পরে সার্চ করে দেখলাম, দক্ষিণ ভারতের একটা নদী দিয়েছে যার গতিপথ লিখতে দিয়েছে। তো এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে যেগুলো ডাব্লিউবিসিএস এর মেন্সেও আসে না। তো মিসলেনিয়াসে যদি কারো টার্গেট থাকে প্রিভিয়াস ইয়ারে মেন্সের প্রশ্নপত্র ফলো করো। প্রিলিমিনারিটা সেপ্টেম্বরে হচ্ছে, নর্মালি প্রিলিমিনারি মেন্সের খুব একটা টাইম ডিফারেন্স থাকে না। 19-এর পরীক্ষাটাতে যেহেতু কোভিড হয়ে গেছিল, তাই টাইম মানে প্রিলির পরে অনেকটা মেন্সের জন্য গ্যাপ ছিল, নর্মালি থাকে না। ধরে না 6 মাস যদি গ্যাপ থাকে, অনেক বেশি গ্যাপ। তো সেই গ্যাপেও যতটুকু মানে প্রিপেয়ার করতে পারবে আর কি। সোমনাথ, ভিডিওটা অফ করো। ঠিক আছে, সোমনাথ মাহাতো, ভিডিওটা অফ করো।
তো সেই গ্যাপে তুমি কি করতে পারবে, তুমি প্রিপারেশন নিতে পারবে, বাট আগে থেকে যদি প্রিপারেশনটা নেওয়া হয় আরো বেটার। কারণ ওই ধরনের ডেসক্রিপটিভ পার্ট অন্য পরীক্ষাতে থাকে না, আসে না আর কি, ঠিক আছে? তো সেই জন্যই আর কি যতটা পসিবল যদি কারোর টার্গেট থাকে সেই প্রিপারেশনটা আরো সেইভাবে নিতে থাকে। ওকে, আচ্ছা চলো তো আজকে আমরা পড়াটা শুরু করি। ম্যাম ক্লার্কশিপটা হ্যাঁ বলো। ক্লার্কশিপটা যেটা থাকে একদম ক্লার্কশিপটা নর্মাল, মানে ক্লার্কশিপের মতো সহজ পরীক্ষা আর কোথাও পাবে না, ঠিক আছে? মানে এই ক্লার্কশিপটা যদি তোমরা কেউ মিস করো তাহলে কিন্তু আবার আগামী 5 বছরের জন্য ওয়েট করে বসে থাকতে হবে। মানে ক্লার্কশিপের মতো সহজ পরীক্ষা আর ম্যাম ক্লার্কশিপের তো দুটো পরীক্ষা নাকি? ক্লার্কশিপের মেনও তো হয়। মেন্স হয়, কিন্তু ওর থেকে সোজা মেন্স আর কিছুতে হয় না। এবং শুধু দুটো নয়, তুমি মেন্স দিয়ে তারপরেও আরেকটা টায়ার পাবে, যেটা হচ্ছে টাইপ টেস্ট। মানে জয়নিং এর আগে তুমি আরেকটা পাবে, সেটা হচ্ছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট হচ্ছে ফাইনাল। তো সেই টাইপ মানে ধরে নাও টায়ার 3, মানে 3টে স্টেপ রয়েছে। কিন্তু 3টে স্টেপ হলেও এই যে 3টে স্টেপের যা গতি, সেটা তুমি অন্য কোনো পরীক্ষায় এত সোজা পাবে না। ক্লার্কশিপের মতো সোজা পরীক্ষা এখন বর্তমানে অন্যান্য পরীক্ষার সাথে নেই। তার কারণ হচ্ছে টাইপ টেস্টের যে ওয়ার্ড থাকে, মানে ওয়ার্ড লিমিট থাকে, আর যে এরর কারেকশন থাকে, এটা মোটামুটি তুমি আর কোনো, মানে যদি সেন্ট্রালের পরীক্ষাগুলোতেও থাকে এটা ডাবল থাকে। মানে সেন্ট্রালের পরীক্ষাগুলোতে যে এরর কারেকশন থাকে বা ধরো যে টাইমিং থাকে না, তার মানে ক্লার্কশিপের ডবল থাকে আর কি, ঠিক আছে? প্রচুর প্রবলেম হয় ওখানে, কিন্তু ক্লার্কশিপ খুবই ইজি পরীক্ষা। ক্লার্কশিপ প্রচন্ডই ইজি পরীক্ষা, ঠিক আছে? তো ক্লার্কশিপের মধ্যে ইজি পরীক্ষা আপাতত তোমরা আর পাবে না। প্রত্যেকে সবাই ক্লার্কশিপটা ফোকাস করতে পারো, ঠিক আছে? ক্লার্কশিপটা ফোকাস করো এবং প্রশ্ন টায়ার 1 বলো, টায়ার 2 বলো, যে লেভেলের পাবে, আদার্স যত পরীক্ষা এখন বর্তমান বাজারে আছে তার থেকে বলবো অনেক বেশি টাফ লেভেলের আছে। আর ক্লার্কশিপ আমার নিজের স্টুডেন্টরা 19-এর ব্যাচে জয়েন করেছে, আর তার আগের ব্যাচেও জয়েন করেছে। মানে নিজের স্টুডেন্টরা বলতে এরকম দেখা যে নর্মাল স্টুডেন্ট টাকা পয়সা না দিয়ে মিডিওকেয়ার স্টুডেন্ট পড়াশোনা করে খাটাখাটনি করে চাকরি পেয়ে তারা এখন চাকরি করছে। মানে এগুলো আমার চোখের সামনে পার্সোনাল স্টুডেন্ট বা বলো যে কোনো অনেক ইনস্টিটিউটের স্টুডেন্টদের দেখা। মানে ধরো আমরা তো এখন সবাই বলি টাকা দিয়ে ও করছে ও করছে, বাট ক্লার্কশিপে কিন্তু সেই ব্যাপারটা হয় না, ঠিক আছে? হলেও হয়তো 2%, তা তোমার ক্ষেত্রে যেটা খুব একটা ম্যাটার করবে না। তো মোটামুটি যে দুটো পরীক্ষা সামনে রয়েছে তার মধ্যে ক্লার্কশিপ হচ্ছে সব থেকে ইজি। বর্তমানে যে কটা পরীক্ষা আছে তার মধ্যে সব থেকে ইজি পরীক্ষা হচ্ছে আমাদের ক্লার্কশিপ, ঠিক আছে? তো সেটা ক্লার্কশিপটা খুব ভালো করে পরীক্ষা দাও, ট্রাই করো। এখনো হাতে টাইম আছে, নভেম্বর মাস। ওকে, আচ্ছা চলো আজকে আমরা যেটা করাবো, আমি একটু ওয়ার্ল্ড জিওগ্রাফি করাবো। আচ্ছা আমাকে একটুখানি বলো তো, ওয়ার্ল্ড ক্লাইমেটটা কি আমরা করেছি? ওয়ার্ল্ড ক্লাইমেট টপিকটা কি আমরা করেছি? হ্যালো। পিন্টু কি বললে গো? ওই ম্যাম আমার মনে হয় যতটা সম্ভব পড়ি নাই। করিনি, তাই তো? ঠিক আছে, চলো দাঁড়া আমি স্ক্রিনটা শেয়ার করি। তা আমরা একটু এই ওয়ার্ল্ডটা করাচ্ছি। তার মেনলি ফোকাস হচ্ছে সেন্ট্রালের পরীক্ষা, আর আরেকটা হচ্ছে আমাদের মিসলিনিয়াস আছে। মানে ওয়ার্ল্ড বেশি আমাদের মিসলেনিয়াস বা সেন্ট্রালে আছে, ঠিক আছে? আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, 1 মিনিট ওয়েট করো। দেখো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? সবাই দেখতে পাচ্ছ?
হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অ্যাট ফার্স্ট শেয়ার হচ্ছিল না, ঠিক আছে চলো হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেট। দেখো ওয়ার্ল্ড ক্লাইমেট হচ্ছে একটা বিশাল বড় ভাস্ট টপিক। তো আমরা বড় করে না পড়ে মোটামুটি সেটা থেকে একটা সামারি বার করেছি, বাট যতটুকু পরীক্ষায় প্রশ্ন আসার জন্য দরকার সেটা পুরোটাই পড়বো, আমরা ইনফরমেশন স্কিপ করব না, কিন্তু সেটাকে আমরা একটা চার্ট করে ছোট করে নিয়েছি, ঠিক আছে। তো এই চারটা আমার বইতে আছে, সেখান থেকে বলা। প্রথম দেখো যেটা করেছি বিভিন্ন জলবায়ু অঞ্চলের নাম, তারপরে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এবং কোথায় কোথায় আমরা সেটা দেখতে পাই। আচ্ছা, প্রথম যেটা রয়েছে দেখো হট ওয়েট ইকুইটোরিয়াল ক্লাইমেট বা উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলি, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ আর সাউথ, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ আর সাউথ, এই জোনটাকে আমরা বলি ইকুইটোরিয়াল জোন বা নিরক্ষীয় অঞ্চল বা বিষুব রেখা। তো এই জোনটার ওপরে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, মানে ডাইরেক্ট বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, বছরের কোনো সময় চোখ ওর ওপর থেকে সরায় না। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই প্রচন্ড গরম, মানে উচ্চ তাপমাত্রা। ম্যাম এটা তো হয়ে গেছে। বলো। হ্যাঁ, এটা তো জিজ্ঞাসা করছিলাম যে হয়েছে কিনা। এটা হয়ে গেছে। আচ্ছা ম্যাম হয়ে গেছে এটা। আচ্ছা, এটা হয়ে গেছে। তো ওয়ার্ল্ড ক্লাইমেটটা করেছো, ওয়ার্ল্ড ভেজিটেশন করেছো, একটু বলো তো। ওই যে পম্পাস প্রেরি গ্রাসল্যান্ড গুলো করেছি আমরা। হ্যাঁ ম্যাম হয়ে গেছে ওটা। আচ্ছা দাঁড়াও 1 মিনিট আমি দেখি। আচ্ছা একটু হোল্ড করো, দাঁড়াও আমি পিপিটিটা দেখিয়ে নিই, দাঁড়াও। আচ্ছা বাবু, আমাকে একটা কথা বলতো, ভূমিকম্প করেছিলি তোরা? ম্যাম আমি যত সম্ভব আমার পড়া নেই, ঠিক আছে, ভূমিকম্প তো আমি ক্লাসে না ম্যাম করি, হয়নি। ঠিক আছে চল, ভূমিকম্পটা আমি তাহলে একটু এগিয়ে বললাম। ভূমিকম্প পড়ি নাই। অ্যাকচুয়ালি ওই সিলেবাস গুলো একটু ওলট পালট হয়ে গেছে। ইদ্রিসকে পাঠাতে বলেছিলাম, ও হাফ পাঠিয়েছে আজকে সকালে, হাফটা লিখে রাখেনি, তো ওই জন্য ও বুঝতে পারিনি। তারা আমি একটা পেজ বার করি, ভূমিকম্পটা বোঝাচ্ছি, 1 মিনিট। আচ্ছা, ভূমিকম্পটা আমি বোঝাচ্ছি, যদি কেউ আগে ক্লাস করে থাকো সেও একটু রিভাইজ করে নাও, কারণ মোস্ট প্রবলি নতুন ব্যাচে এটা হয়নি। আর বাট তোমাদের নতুন ব্যাচে যেটা হয়েছে আমি যতদূর মনে পড়ছে, পৃথিবীর আভ্যন্তরীণ গঠনটা করিয়েছিলাম তোমরা নতুনে সবাই, মানে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হয়ে ওটা গেছে। পড়ানো হয়ে গেছিল, কিন্তু ওটার পিডিএফটা পাইনি ম্যাডাম। পিডিএফটা পাওনি, রাইট।
তো এই আভ্যন্তরীণ গঠনটার সাথেই হচ্ছে আমাদের ভূমিকম্পটা রিলেটেড, ওটা রিলেট করে আমি আজকে ভূমিকম্পটা একটু বোঝাচ্ছি। ওকে, চলো ওই স্ক্রিনটা আমি শেয়ার করি। আচ্ছা, এই যে এইটা পাওনি, কারণ হচ্ছে এটা দিতে পারিনি, এটা দিয়ে দেবো। এটার সাথে রিলেট করে আমি ভূমিকম্পটা বোঝাচ্ছি, কারণ ভূমিকম্পর সাথে আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের এই যে আঁকাটা, এই স্ট্রাকচারটা আমাদের রিলেটেড। আচ্ছা, সবার আগে আমাকে বলো, ধরো কোথাও ভূমিকম্প হচ্ছে, কোনো একটা জায়গায় হলো, তো তোমাদের ফিলিংসটা কি আছে? আমাদের নতুন ব্যাচে তো হয়েছে, হ্যাঁ বলো, এটা নতুন ব্যাচেও তো হয়েছে এটা। কোনটা? এই পৃথিবীর ভূমিরূপ ও অভ্যন্তরীণ পৃথিবীর ভূমিরূপ গঠন। আভ্যন্তরীণ গঠন আমি পড়াচ্ছি না, দেখুন, আমি ভূমিকম্প পড়াচ্ছি, এটার সাথে রিলেশন আছে, তাই এই ছবিটা বার করেছি। ঠিক আছে, শুনতে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। পৃথিবীর আভ্যন্তরীণ গঠন তোমার হয়েছে আমার মনে আছে, কারণ ওটা ইদ্রিস আমাকে লিখে পাঠিয়েছিল। তো পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের সাথেই আমাদের ভূমিকম্পটা রিলেটেড। কিভাবে রিলেটেড সেটা বুঝিয়ে দেবে, এবং এই আঁকাটা আমার দরকার, তাই আমি আঁকাটা বার করেছি। আচ্ছা, তোমরা আমাকে যেটা বলো যে ভূমিকম্প, ধরো তোমরা যে যেখানে এখন বসবাস করছো সেখানে ভূমিকম্প হলো, কি করে বুঝবে ভূমিকম্প হলো? সেটা তো পরে খবর টবর দেখবে বা বোঝো, বাট ফার্স্ট যে ফিলিংসটা সেটা কি হয়, মানে তোমরা যে ভূমিকম্প হলে ফার্স্ট ফিলটা কি পাও? যার যেটা, অনেকে মোটামুটি ভূমিকম্প ফিল করেছো, কি ফিল করেছো সেটা আমাকে বলো তো। যেটা ফিল করেছো সেটাই বলো, কারণ ওই ফিলিংসটারও কারণ আছে। পায়ের ম্যাম 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 বিছানায় পায়ের থাকলে তলার বিছানায় মাটিটা কাঁপতে নড়ে থাকে। ওঠে। পায়ের মাটিতে নড়ে। দেখো, পায়ের নিচে মাটি নড়ে ওঠে, এটা আমার মনে হয় না আমরা ফিল করতে পারি। ঠিক আছে, কারণ যখনই কোনো ভূমিকম্প হয়েছে। ম্যাম কোনো একটু চাল নড়ি। হ্যাঁ বলো। ম্যাম কোনো টিনের চাল বা কিছু থাকলে সেটা কাঁপুনি আওয়াজটা হয়। আওয়াজ হয়, বাট আমার যেটা মনে হয় প্রথম ফিলিংসে যেটা হয়, একটু মাথা ঘুরছে, পাও এই ফিলিংসটা? বা ধরো কোথাও বসে আছো, ধরো খাটে বসে আছো বা চেয়ারে বসে আছো, একটু নড়ে উঠলো, তোমার মনে হলো মাথাটা জাস্ট একটুখানি ঘুরে গেল, তা তুমি বুঝতে, মানে আমরা বুঝতে পারি এটা কি ভূমিকম্প হলো নাকি আমার কোনো প্রবলেম হয়েছে যার জন্য আমার মাথাটা ঘুরে গেল। তারপরে হয়তো এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে টেবিলের ওপরে রাখা কোনো জিনিসটা একটু নড়ে উঠলো, বা ধরো আমারও যে ফিলিংসটা হলো যে আমি চেয়ারে বা খাটে যেখানে বসে আছি সেখানে নড়ছি, পাশের জন্য সেম ফিলটা করছে, তার মানে আমার কোনো প্রবলেম নয়। তো আমরা কোথাও দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, আমাদের পায়ের নিচে যে জমি কাঁপছে এটা আমরা ফিল করতে পারি না। দেখবে আমি যে কথাগুলো বলছি নিজের সাথে রিলেট করো। ধরো কোথাও এই যে এখন রিসেন্ট বেশ কয়েক বছর ধরে টুকটাক অল্প সেকেন্ডের জন্য ভূমিকম্প হয়েছে, আমরা সবাই ফিল করেছি। তো রাতের বেলা অনেক সময় ঘুমের ঘোরে হলে সেটা আর বুঝতে পারি না, কিন্তু দিনের বেলা এরকম কাজের সময় হলে যেটা আমরা ফিল করি, যেমন আমি একবার ফিল করেছিলাম, যেটা 2014-তে। আমি তখন ক্লাসে পড়াচ্ছি, বোর্ড ওয়ার্ক করাচ্ছি, হঠাৎ দেখছি এই যে এরকম করে লিখতে গেছি, মানে তখন তো এমনি হোয়াইট বোর্ড, এরকম করে লিখতে গেছি, তো বোর্ডটা না বসছে না দেওয়ালের সাথে, মানে এরকম নড়ছে। তো আমি ভাবছি যে বোর্ডটা কেন নড়ছে, কোথাও কি খুলে টুলে গেল? তো তারপর দেখি না আবার নড়ছে কয়েক সেকেন্ড পর পর। তো দেখবে প্রথম আমাদের অ্যাকচুয়ালি ভূমিকম্প হলে যে ফিলিংসটা হয়, সেটা মনে হচ্ছে যেন আমাদের চারিদিকের অংশটা ঘুরছে বা আমাদের মাথা ঘুরছে। তো এই ফিলিংসটা হওয়ারও আমাদের কারণ আছে, সেই কারণগুলো আমরা একটা একটা করে বলবো। আচ্ছা, প্রথম যেটাতে আসি, ধরে নাও এই লাইনটা হচ্ছে আমাদের একটা, এই যে ব্ল্যাক লাইনটা আমি টেনেছি, এটা হচ্ছে আমাদের একটা বর্ডার, এর নিচে রয়েছে মাটির তলার অংশ, আর এর ওপরে হচ্ছে মাটির ওপরের অংশ। ঠিক আছে, তো মাটির তলায় যখন ভূমিকম্পের মানে বিভিন্ন খবরাখবর বলে, তখন দেখবে মাটির তলাতে ভূমিকম্পের কেন্দ্র বা উৎসস্থল তৈরি হয়েছে, এই কথাটা খুব বলে। তো মাটির তলায় বলতে আমরা কতটুকু নিচে বলতে পারি বা কোন জায়গায় বলতে পারি, বা মাটির তলা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটা আগে আমরা জানবো। ঠিক আছে, দাঁড়াও, ধরো এইটা আমরা একটা বাউন্ডারি লাইন মতো করলাম, ধরে নাও এটা হচ্ছে আমাদের মাটির তলায়। এই মাটির তলায় যেখান থেকে ভূমিকম্পের ওয়েভ গুলো, মানে তরঙ্গ গুলো তৈরি হয়, সেটাকে আমরা বলি ভূমিকম্পের কেন্দ্র বা ভূমিকম্পের সেন্টার। যে কোনো জায়গাতেই যখন দেখবে ভূমিকম্প হয়, তখন প্রথমেই বলবে মাটির তলায়
10 কিলোমিটার নিচে বা 15 কিলোমিটার নিচে বা 20 কিলোমিটার নিচে বা 50 কিলোমিটার নিচে ভূমিকম্পের কেন্দ্র হয়েছে। ধরো নেপালে ভূমিকম্প হলো, তো বললো যে নেপালের এই জায়গায় মাটির নিচে এত গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র দেখা গেছে। তো কেন্দ্র মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভূমিকম্পের জন্য 3টে তরঙ্গ তৈরি হয়। সেই 3টে তরঙ্গের প্রথম যে তরঙ্গ সেটাকে আমরা বলি পি ওয়েভ বা প্রাইমারি তরঙ্গ। সেই তরঙ্গটা প্রথম মাটির নিচে যেখানে তৈরি হয় সেটাকে আমরা বলি ভূমিকম্পের কেন্দ্র বা ভূমিকম্পের উৎসস্থল। এই ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা 90 ডিগ্রি ওপরে মাটির ওপরে উঠে গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একদম স্ট্রেট সোজা মাটির ওপরে যে জায়গাটা পৌঁছাবো আমরা যেখানে, সেটা হচ্ছে আমাদের এপি সেন্টার বা উপকেন্দ্র। ঠিক আছে, এপি সেন্টার বা এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। এটা সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জায়গাটাকেই কেন আমরা উপকেন্দ্র বলছি, তার কারণ এই যে প্রথম পি তরঙ্গটা তৈরি হবে, এই পি তরঙ্গটা প্রথম তৈরি হওয়ার পরে মাটির ওপরে সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে জায়গাগুলো থাকে সেখানে গিয়ে তার অ্যাক্টিভিটি প্রদর্শন করে। তাই আমরা কেন্দ্র থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির ওপরের অংশটাকে বলি আমরা উপকেন্দ্র বা এপি সেন্টার। আচ্ছা, এবার বলো যে মাটির নিচে যে আমি বলছি এই যে কেন্দ্র তৈরি হয়, তো মাটির নিচে বলতে অ্যাকচুয়ালি এই 6টা লেয়ারকে বোঝায়। দেখো মাটির নিচে বলে তো আলাদা কোনো জায়গা নেই, মাটির নিচে মানে হচ্ছে মেন ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল, যার ইন্ডিভিজুয়াল 6টা লেয়ার: শিয়াল সীমা, প্রফেসিমা, নিফেসিমা, আউটার কোর, ইনার কোর। তো তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বলো তো এই লেয়ারগুলোর কোন স্তরে প্রধানত আমরা এই কেন্দ্র তৈরি হতে দেখি? কমন সেন্স অ্যাপ্লাই করে বলো, তারপরে আমি সবাইকে রেকটিফাই করে দিচ্ছি। শিয়াল স্তরে। আরেকবার বলো। ম্যাম ভূত্বকের শিয়াল স্তরে হবে। প্রথমে শিয়াল স্তরে। কেন মনে হচ্ছে শিয়াল স্তরে? রাইট, কথাটা ঠিক বলেছো, বাট কেন মনে হচ্ছে শিয়াল স্তরে হয়? লজিকটা কি? মানে তুমি কি ভেবে বললে যে শিয়াল স্তরে এটা হয়? ম্যাম প্লেট গুলো আছে তো ম্যাম, প্লেট গুলো টেকটনিক কারণেই তো হয় ভূমিকম্প একদম, মূলত। এটা একটা পয়েন্ট যে প্লেট গুলো মানে শিয়াল মানে হচ্ছে আমাদের কন্টিনেন্টাল প্লেট, সীমা মানে ওশেনিক প্লেট। তো প্লেট গুলো যখন মুভ করে তখনই আমাদের অ্যাকচুয়ালি ওয়েভ গুলো তৈরি হয়। এটা একটা আমাদের একটা যুক্তিসঙ্গত কারণ। আরেকটা কমন সেন্সের কারণ হচ্ছে দেখো কেন্দ্রর অবস্থান মোটামুটি আমরা মাটি থেকে 10, 15, 20, ম্যাক্সিমাম 25-30 কিলোমিটার গভীরতায় বলি। আর এই গভীরতা যুক্ত অঞ্চলটা কার মধ্যে পড়ে? শিয়ালের মধ্যে। কারণ মাটির নিচে থেকে মোটামুটি প্রথম 50 কিলোমিটার অংশ কার স্তরের মধ্যে পড়ে? এই শিয়াল স্তরের মধ্যে পড়ে। তাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভূমিকম্পের কেন্দ্র শিয়াল স্তরে অবস্থিত হতে দেখি। বাট তার মানে এই নয় যে এর নিচের স্তরগুলোতে উৎস হয় না, হতেই পারে, হয়ও, কিন্তু তার প্রভাব আর ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না। কেন পৌঁছায় না সেটা দেখবো। দেখো প্রথম তাহলে কেন্দ্র কোন জায়গাটা হলো, যে আমাদের ভূমিকম্পের জন্য 3টে ওয়েভ অ্যাক্টিভেট হয়। ভূমিকম্পের প্রথম ওয়েভ হচ্ছে প্রাইমারি ওয়েভ, যে ওয়েভটা যেখান থেকে মাটির তলায় যেখান থেকে উৎস হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র। এই তরঙ্গটা মানে এই পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ তৈরি হওয়ার সাথে সাথে প্রচন্ড স্পিডে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপকেন্দ্রে গিয়ে অ্যাটাক করে। এর স্পিড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার পার সেকেন্ড। এর স্পিড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে সে 14 কিলোমিটার রাস্তা ক্রস করতে পারে। ক্রস করে সে কোথায় যায়? এপি সেন্টারে, মানে উপকেন্দ্রে। উপকেন্দ্র মানে কি? কেন্দ্র থেকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির ওপরে জায়গাটার অবস্থান। ওখানে যাওয়ার পরে তার কি কাজ? মানে পি তরঙ্গের কাজ হচ্ছে
পুশ অ্যান্ড পুল। কিরকম, ধরো দোলনা দেখেছো তোমরা, দোলনায় একবার ঠেলে দিলে, মানে তুমি যদি একবার পুশ করো, সেটা দেখবে নর্মালি আবার তোমার কাছে ফিরে আসে, ঠিক আছে? তো ঠিক পি ওয়েভটা কি করে, পি ওয়েভটা গিয়ে এই উপকেন্দ্র যে অঞ্চলে, মানে মাটির ওপরের যে অংশটা, তাকে গিয়ে এরকম জোরে ঠেলে দেয়, মানে পুশ করে দেয়। তো সেই জায়গাটা পুশ হয়ে মানে ছড়ে যায়, আবার সে নিজে মানে দোলনা যেমন একবার ঠেলে দিলে আবার নিজে থেকে ফিরে আসে, ঠিক উপকেন্দ্রের ব্যাপারটা এরকম হয়। তাই আমরা এই পি তরঙ্গকে পুশ অ্যান্ড পুল ওয়েভও বলে থাকি। পুশ অ্যান্ড পুল হচ্ছে পি ওয়েভের মেন অ্যাক্টিভিটি। দেখবে দোলনায় বেশিক্ষণ চাপলে, বা প্রথমে তুমি উঠেছো, অনেকদিন ওঠা অভ্যাস নেই, হঠাৎ করে দোলনাটা ঠেলা দিল, তোমার দেখবে মাথাটা মনে হয় যেন ঘুরছে, বা আশেপাশের দিকে তাকালে দেখবে মনে হবে যেন জায়গাগুলো ঘুরছে। ঠিক সেম ফিলিংসটা কিন্তু আমরা ভূমিকম্পের প্রথমে পাই। যদি কোথাও বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, মনে হয় যেন মাথাটা ফট করে ঘুরে গেল বা আশেপাশে জায়গাগুলো ঘুরে গেল। তার কারণ হচ্ছে এই পুশ বা পুল এই অ্যাক্টিভিটিটা হয় বলে। আর তার স্পিড কত, 14 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, পি তরঙ্গের পরে যে তরঙ্গটা তৈরি হয় সেটাকে আমরা বলি এস ওয়েভ বা এস তরঙ্গ। এই তরঙ্গটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি ঝাঁকুনি তরঙ্গ বা শকিং ওয়েভ। এই এস ওয়েভ দেখো কার্ভ লাইনে গিয়ে উপকেন্দ্রে পৌঁছাচ্ছে, সোজা লাইন আমি আঁকিনি, একা বেঁকা মানে কার্ভ লাইনে গিয়ে পৌঁছাচ্ছে। এবং এই তরঙ্গের গতিবেগ একটু কম, মানে কারণ এস তরঙ্গ যেহেতু কার্ভ লাইনে যায়, তাই একটু আস্তে আস্তে যায়, যার গতিবেগ 7.2 কিলোমিটার/সেকেন্ড। তার মানে আগে পি তরঙ্গ যাচ্ছে, তারপরে এস তরঙ্গ যাচ্ছে। এস তরঙ্গের কাজ হচ্ছে ঝাঁকুনি দেওয়া। তাহলে পি তরঙ্গ প্রথমে গিয়ে উপকেন্দ্রটাকে, মানে ধরো আমাদের মাটির উপরে যে ঘর বাড়ি যে জায়গাগুলো আছে, তাকে প্রথমে ধরে পুশ বা পুল এই অ্যাক্টিভিটি করে ফেলেছে, যার জন্য অলরেডি আমাদের ফিলিংসটা শুরু হয়ে গেছে। এস ওয়েভ তার পরবর্তীকালে গিয়ে কি করছে, ওই পুরো উপকেন্দ্র জায়গাটাকে নিয়ে এরকম এরকম করে নাড়াচ্ছে, মানে শকিং করছে, ঝাঁকুনি দিচ্ছে। তখনই কি হয়, আমাদের ঘর বাড়ি গাছপালা যা আছে সব একদম জোরে 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 এরকম করে হেলতে দুলতে শুরু করলো। আচ্ছা, এবার দেখো আমি দুটো এঁকেছি উপকেন্দ্রে, পি আর এস জয়েন করেছি একসাথে, দেখো তো। এই যে উপকেন্দ্রে গিয়ে পি তরঙ্গ আগে পৌঁছে গেছে এবং তারপরে এস তরঙ্গ গেছে, গিয়ে পি তরঙ্গের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে এখানে তৈরি হয়েছে এল ওয়েভ, বা যেটাকে আমরা বলি লোয়ার ওয়েভ, ঠিক আছে? এল ওয়েভ বা লোয়ার ওয়েভ বা ডিস্ট্রাকটিভ ওয়েভ। এই এল তরঙ্গটা তৈরি হওয়ার সাথে সাথে সবকিছু ভেঙে পড়ে গেল। তাহলে পি তরঙ্গের জন্য প্রথম এফেক্ট হচ্ছে জাস্ট আমাদের মাথা ফাতা ঘুরছে, জায়গাগুলো একটু নড়ে উঠছে। এস তরঙ্গের অ্যাক্টিভিটির জন্য মানে গাছপালা বাড়ি জোরে জোরে হেলছে দুলছে। দেন যখনই পি আর এস মিশে গেল উপকেন্দ্রে, কি তৈরি হলো, এল তরঙ্গ, যেটাকে আমরা বলছি ডিস্ট্রাকটিভ ওয়েভ। সঙ্গে সঙ্গে সবকিছু ভেঙে পড়ে যাচ্ছে। এই তিনটে তরঙ্গের অ্যাক্টিভিটির ফলে আমাদের ভূমিকম্পের প্রধান কার্যাবলী ঘটে থাকে। আচ্ছা, এদের মধ্যে দেখো পি আর এস এই দুটো তরঙ্গ, এই যে পি আর এস ওয়েভ, এই দুটো ওয়েভ আমাদের পেন ট্যাপটা বিরক্তিকর কাজ করে একেবারে। এই পি আর এস এই দুটো ওয়েভ আমাদের বলতো দুটোই মাটির নিচে থেকে তৈরি হচ্ছে না উপরে তৈরি হচ্ছে? পি আর এস দুটোই কোথা থেকে তৈরি হচ্ছে বলো? পি আর এস কোথা থেকে ফরমেশন হলো? মাটির ওপরে না নিচে? বলতে হবে তো। ম্যাম নিচ থেকে। নিচে থেকে। নিচ থেকে। নিচে থেকে, তাহলে এই নিচে থেকে দুটো ওয়েভ তৈরি হলো, সেটাকে আমরা বলছি বডি ওয়েভ। মাটির নিচে থেকে বা কেন্দ্রস্থল থেকে
দুটো ওয়েভ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পি মানে প্রাইমারি ওয়েভ, এস মানে সেকেন্ডারি ওয়েভ, সেটাকে আমরা বলছি বডি ওয়েভ। এল ওয়েভটা কোথায় তৈরি হলো ঝট করে বলো, এই যে এল ওয়েভটা কোথায় তৈরি হলো, মাটির ওপরে না মাটির নিচে? উপকেন্দ্রে উপকেন্দ্রে উপকেন্দ্রে, তার মানে উপরে ম্যাম। ওপরে, রাইট, তার মানে আর্থ সারফেসে, উপকেন্দ্র বা আর্থ সারফেসে। তাই এল ওয়েভটাকে আমরা বলছি সারফেস ওয়েভ, মানে ওপরে তৈরি হচ্ছে, সারফেস, মাটির নিচে হচ্ছে না। তাহলে ভূমিকম্পের জন্য কটা ওয়েভ অ্যাক্টিভেট থাকতে পারে? সারফেস ওয়েভ, ঠিক আছে, বা লোয়ার ওয়েভ। তাহলে ভূমিকম্পের জন্য মেনলি রেসপন্সিবল কটা ওয়েভ? দুটো ওয়েভ, ভালো করে বুঝে নাও। ভূমিকম্পের জন্য রেসপন্সিবল হচ্ছে দুটো ওয়েভ, নাম্বার ওয়ান বডি ওয়েভ, নাম্বার টু সারফেস ওয়েভ। বডি ওয়েভ হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এস। পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ সোজা এগিয়ে যায়, যার গতিবেগ সব থেকে বেশি, কেন্দ্রতে তৈরি হওয়ার সাথে সাথে সে 14 কিলোমিটার/সেকেন্ডে পাড়ি দিয়ে সে পৌঁছে যায় উপকেন্দ্রে। তার অ্যাক্টিভিটি হচ্ছে পুশ বা পুল করা। তারপরে তৈরি হয় এস ওয়েভ। এস ওয়েভ গতি কম, একটু কম পি ওয়েভের থেকে, এবং এস ওয়েভ কার্ভ লাইনে গিয়ে পৌঁছাচ্ছে আর্থ সারফেসে। মানে বডি ওয়েভের দুটো পার্ট, যখন আর্থ সারফেস বা উপকেন্দ্রে চলে যাচ্ছে তখন পি আর এস মিলে এল ওয়েভ কিন্তু একা একা তৈরি হতে পারে না। পি আর এস দুটো জয়েন হলে তবে কি তৈরি হচ্ছে? এল ওয়েভ তৈরি হচ্ছে, যা যেটাকে আমরা সারফেস ওয়েভ বলছি, যেটা ভূপৃষ্ঠের ওপরে উপকেন্দ্রে তৈরি হচ্ছে, এবং তার কাজ হচ্ছে সবকিছু ভেঙে দেওয়া, এবং সেই জন্য এটাকে আমরা ডিস্ট্রাকটিভ ওয়েভও বলে থাকি। আচ্ছা, আমরা যে রিক্টার স্কেলে মানটা পাই, ধরো কোথাও ভূমিকম্প হলো, এই যে আমরা বলি যে ওখানে ভূমিকম্পের মাত্রা হচ্ছে 7.2 বা 5.7 বা 5.6 এরকম, এই যে মানটা আমরা পাই, আন্দাজ করে বলতে পারবে এটা আমরা কোন ওয়েভের মান পাই? পি এস না এল ওয়েভ? জাস্ট আন্দাজ করে বলো দেখি যে কোন ওয়েভের মান পাই? এল এল ওয়েভ। এল ওয়েভ, একদম রাইট। তাহলে আমরা যে মানটা পাই রিক্টার স্কেলে, সেটা হচ্ছে আমাদের এল ওয়েভের মান পাই। তাহলে এল ওয়েভ, পি ওয়েভের মানও আমরা রিক্টার স্কেলে পাই না, এস ওয়েভের মানও কিন্তু আমরা রিক্টার স্কেলে পাই না। এবার ওয়েভের কি অ্যাক্টিভিটি, মানে ওয়েভ গুলোর কি বৈশিষ্ট্য হয়? ওয়েভ দৌড়াতে দৌড়াতে উপকেন্দ্রে গেল, গিয়ে এবার আস্তে আস্তে কি করবে? এরকম ভাবে স্প্রেড করবে, মানে উপকেন্দ্রে তার মেন অ্যাক্টিভিটিটা ঘটিয়ে ওয়েভ মানেই কি হয়? আস্তে আস্তে আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়বে। তো পি ওয়েভও সেরকম করে। পি ওয়েভ প্রথমে উপকেন্দ্রে যায়, তার অ্যাক্টিভিটি ঘটায়, তারপরে এস যায়, তারপরে পি আর এস মিলে এল ওয়েভ তৈরি করে। কিন্তু পি ওয়েভের কিছু অংশ আশেপাশের অঞ্চলগুলোতে এবার আস্তে আস্তে স্প্রেড করতে থাকবে, এস ওয়েভেরও কিছু অংশ আস্তে আস্তে স্প্রেড করতে থাকবে। এল ওয়েভ স্প্রেড করে না, কারণ এল ওয়েভ যেখানেই তৈরি হয় সেখানেই অ্যাক্টিভেট থাকে, অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে এল ওয়েভ আবার নষ্ট হয়ে যায়। এইবার সমস্যাটা যেটা দেখা যায়, যে পৃথিবীর মধ্যে দেখা গেছে যে কোনো জায়গাতেই, পৃথিবীর মধ্যে যে কোনো জায়গাতেই কেন্দ্র হোক না কেন, তার থেকে 140 বা 147, মানে 140 থেকে 147 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো জায়গা পড়ে, 140 থেকে 147-এর মধ্যে ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো জায়গা পড়ে, সেখানে এস ওয়েভ যাচ্ছে না, শুধুমাত্র পি ওয়েভই যাচ্ছে। সেটা দুদিকেই হতে পারে, ধরো এখানে কেন্দ্র, দুদিকেই দেখো আমি পার্পল কালারের দাগটা টেনেছি, তো কেন্দ্র থেকে যে কোনো দিকে 140 থেকে 147 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো জায়গা পড়ে, সেখানে শুধুমাত্র পি ওয়েভ যাচ্ছে।
এস ওয়েভ যাচ্ছে না, তাহলে কি এল ওয়েভ তৈরি হবে? যদি এস ওয়েভ না যায়, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, না জঘন্য টাইপের দুটো ট্রেন আবার একসাথে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি। বলো, তাহলে কি এস ওয়েভ যাচ্ছে না, তাহলে কি এল ওয়েভ তৈরি হবে? রাইট। কিন্তু যেহেতু পি ওখানে যাচ্ছে, পি মানে পি তরঙ্গ যাচ্ছে, পরে ফিলিংসটা আমরা পাবো ফার্স্ট ফিলিংসটা। ফার্স্ট ফিলিংস মানে হচ্ছে যে ওই যে মনে হচ্ছে একটু মাথাটা ঘুরছে, বা তুমি টেবিলের ওপরে একটা জলের গ্লাস ছিল টপ করে পড়ে গেল, বা একটু চোখের সামনে দেখতে পেলে যে একটুখানি টেবিলটা নড়ে উঠলো, এই যে ফিলিংসটা কিন্তু আমরা পাবো, কিন্তু কিছু ভেঙে পড়বে না, এবং রিক্টার স্কেলে মান আমরা পাবো না, বাট আমরা ফিল করতে পারবো। তো সেই জন্য এই অ্যাঙ্গেলের অংশগুলোকে তখন আমরা বলবো ভূমিকম্পের ছায়া বলয় বা শ্যাডো জোন। ভূমিকম্পের ছায়া বলয় বা শ্যাডো জোন, তার কারণ ভূমিকম্প হচ্ছে, সেই ফিলিংসটা পাচ্ছি, বাট রিক্টার স্কেলে মান পাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে কেন এখানে এস ওয়েভ যায় না? তার কারণ যেটা জিওগ্রাফাররা বলেছেন যে এস ওয়েভ কেন যায় না সেটা এখনো পারফেক্টলি কোনো কজ তারা ডিসকভার করতে পারেননি, বাট তারা লক্ষ্য করে যেটা দেখেছেন যে পৃথিবীর যে কোনো জায়গাতেই কেন্দ্র হোক না কেন, আমাদের পৃথিবীর মধ্যে স্থলভাগ আর জলভাগের অবস্থান একটা সার্কেলের মতো এমনই ভাবে অবস্থানটা রয়েছে যে পৃথিবীর যে কোনো জায়গাতেই কেন্দ্র হোক না কেন, সেই কেন্দ্র থেকে 140 বা 47 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝখানে কোথাও একটা ওয়াটার বডি পড়ে যায়, এবং এস তরঙ্গ ওয়াটার বডি দিয়ে ক্রস করতে পারে না। পি তরঙ্গ ল্যান্ড ওয়াটার বডি যে কোনো কিছুর মাধ্যম দিয়ে ক্রস করতে পারে, এস পারে না। তো সেই জন্যই ওরা যেটা বলেছে যে তাহলে হয়তো এস তরঙ্গ যেহেতু ওয়াটার বডি দিয়ে ক্রস করতে পারে না, তাহলে এটাই হবে মেন কজ যে পি তরঙ্গ যাচ্ছে সব জায়গায় কিন্তু এস তরঙ্গ যেতে পারছে না। সেই জন্য আমাদের ওখানে এল তরঙ্গ তৈরি হয় না, কিছু ভেঙেও পড়ে না। এটা আমরা নিজেরা ফিল করতে পেরেছি। যেমন ধরো নেপালে যখন ভূমিকম্প হয়েছে তখন হয়তো প্রায় 10 বছর আগে, 2014 সালে হয়েছিল, এটা 24, হয়তো অনেক ছোট। কথাটা কিছুদিন আগে হলো না, কোথায় যেন একটা অরুণাচল প্রদেশ না সিকিমে, তো তখন যে বলা হলো যে ধরো সিকিমে ভূমিকম্পের মাত্রা ধরো 6 পয়েন্ট সামথিং, বা যেমন নেপালটা আমাদের থেকে যথেষ্ট দূরে, বাট নেপালে ভূমিকম্প যখন হয়েছিল তখন আমাদের সাউথ বেঙ্গল মানে গোটা পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল। তো কোথাও এই ভূমিকম্প হলে দেখবে বলা হয় যে ধরো অরুণাচলে ভূমিকম্প হয়েছে, তার মান হয়েছে এত, এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড কেঁপে উঠেছে, কিন্তু পশ্চিমবঙ্গ বা বিহার ঝাড়খণ্ডে কত মান হয়েছে সেটা বলে না। তার কারণ হচ্ছে আমরা তখন ওই ছায়া বলয়ের মধ্যে পড়ে যাই। তো সেই জন্য ছায়া বলয়ে এফেক্ট করলেও ক্ষয়ক্ষতির পসিবিলিটি থাকে না। সব থেকে বেশি ক্ষয়ক্ষতি কোথায় হয়? উপকেন্দ্রতে। ঠিক আছে, উপকেন্দ্র অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি আমরা হতে দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ভূমিকম্পের বেস। আচ্ছা, এইবার ধরো ভূমিকম্পটা আমরা যদি বলি, মানে ভূমিকম্পের কেন্দ্র যদি আমরা বলি যে অনেকটা গভীরে হলো, ধরো 100 কিলোমিটার নিচে হলো, তো ভূমিকম্পের কেন্দ্র বা উৎসস্থল 100 কিলোমিটার নিচে হলো, মানে পি তরঙ্গের উৎসস্থলও 100 কিলোমিটার নিচে হলো। তাহলে পি তরঙ্গ পার সেকেন্ডে 14 কিলোমিটার ক্রস করছে। 100 কিলোমিটার ক্রস করতে তার অনেকগুলো ফ্রেজ কমপ্লিট করতে হচ্ছে, মানে অনেক 1 সেকেন্ড মানে তার একটা ফ্রেজ, 2 সেকেন্ডে ধরো সে 28 কিলোমিটার যাবে, মানে আরেকটা ফ্রেজ। তো 100 কিলোমিটার বা 50 কিলোমিটার গভীরে, মানে যত বেশি গভীরে কেন্দ্র হবে মাটির নিচে, ধরো সীমার কোনো অংশে ভূমিকম্প মানে কেন্দ্র হলো, সেখান থেকে তার এফেক্ট উপকেন্দ্র অবধি কি আমরা পাবো না পাবো না বলো তো? সেই এফেক্ট কি আমাদের উপকেন্দ্র মানে মাটির ওপরে আসবে না আসবে না?
কি মনে হয় আসবে না আসবে না? দেখো যদি অনেকটা নিচে হয়, মানে ধরো 50 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার নিচে হয়, তাহলে ওই অতটা কিলোমিটারকে কভার করতে গেলে পি তরঙ্গকে অনেকগুলো ফ্রেজ পার হতে হচ্ছে। তাহলে যখন সে উপকেন্দ্রে মাটির ওপরে উপকেন্দ্রটা এসে পৌঁছাচ্ছে, তখন তার অ্যাক্টিভেশনের পাওয়ারটাই কমে গেছে। ফলে সে আর এসে মাটির ওপরে সে অতটা এফেক্ট করতে পারছে না। অনেক সময় এইরকম ভূমিকম্প আমরা দেখেছি যে ধরো পুকুরের জল কাঁপছে কিন্তু আমাদের কোনো ফিলিং নেই, বা সমুদ্রের জল কাঁপছে বা নদীর জল কাঁপছে, মানে মাটির নিচে অনেকটা গভীরে ভূমিকম্প হচ্ছে, যার ফলে নিচের ওয়াটার বডিগুলো ফিল করতে পারছে, বা যারা জলের প্রাণী তারা ডাঙায় উঠে এসে, কিন্তু আমরা উপরে থেকে ফিল করতে পারি না। তার কারণ যত বেশি মাটির গভীরে কেন্দ্র হবে, পি তরঙ্গ তত আস্তে 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 আস্তে, মানে ধরো 1 সেকেন্ডে 14 কিলোমিটার, আবার 2 সেকেন্ডে 28 কিলোমিটার, আবার পরের সেকেন্ডে আরো 14 কিলোমিটার যোগ হলো। এই যখনই 4-5টা করে ফ্রেজ কভার করবে তার পাওয়ার কমতে থাকবে। কিন্তু ধরো 10 কিলোমিটার নিচে কেন্দ্র হলো, মাটির 10 কিলোমিটার নিচে কেন্দ্র হলো, তাহলে কি হলো, পি তরঙ্গের প্রথম শক্তিটাই সে কোথায় গিয়ে অ্যাটাক করছে? উপকেন্দ্রে। কারণ পি তরঙ্গের গতি হচ্ছে পার সেকেন্ডে 14 কিলোমিটার। তাহলে যদি 10 কিলোমিটার নিচে কেন্দ্র হয়, তাহলে সে প্রথম 1 সেকেন্ডে উৎপন্ন হওয়ার সাথে সাথেই প্রথম অ্যাটাকই কোথায় করছে? উপকেন্দ্রে। তাহলে তার পাওয়ার হচ্ছে সব থেকে বেশি। তাহলে মাটির যত কাছাকাছি কেন্দ্র হবে, সেই ভূমিকম্পের মাত্রা তত তীব্রতর হবে, বা আমরা ক্ষয়ক্ষতিটা তত বেশি পাবো। যত গভীরে হবে তার ক্ষয়ক্ষতি আমাদের ভূপৃষ্ঠে ততটা এসে পৌঁছাবে না। ওকে, আচ্ছা এইবার আসি ভূমিকম্পের আরেকটা পয়েন্ট, বা মানে আমরা একটা টার্ম খুব বেশি শুনি, সেটা হচ্ছে আফটার শক। দেখবে ভূমিকম্প হচ্ছে এমন একটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ, যে দুর্যোগটা আমাদের আগে থেকে ফোরকাস্ট করা যায় না। মানে ধরো কালকে ওখানে ভূমিকম্প হবে এটা বলা যায় না, ফলে আগে থেকে রেস্কিউর কোনো ব্যাপার নেই। ভূমিকম্প হলে তারপরে সেখানে রেস্কিউ টিম পাঠানো হয়, বাট যে জায়গাতে ভূমিকম্প হবে সেখানে সঙ্গে সঙ্গে, মানে ধরো আমি এক্ষুনি খবর পেলাম দমদমে ভূমিকম্প হয়েছে, সরকার কিন্তু এক্ষুনি দমদমে রেস্কিউ টিম পাঠাবে না, মিনিমাম 40 মিনিটস থেকে 1 আওয়ার বাদে পাঠাবে। তার কারণ হচ্ছে, বলা হয় ভূমিকম্প যেখানে হয় সেখানে তার আধ ঘন্টার মধ্যে সেই জায়গাগুলো আরো 2-3বার করে কেঁপে উঠবে। ফলে রেস্কিউ টিম গেলে তো সে আরো ক্ষতিগ্রস্ত হবে, মানে তারাও তো ক্ষতির মুখে পড়বে। তো সেই জন্য প্রথম প্রোটেকশন যেটা, যে অঞ্চলে ভূমিকম্প হচ্ছে সেখান থেকে পালাও। সেই জন্য ভূমিকম্প হলে কি বলে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আগে অন্য জায়গায় দৌড় দাও। কারণ একবার যদি সেই জায়গাটায় ভূমিকম্প হয় 30 মিনিটের মধ্যে আরো 2-3বার কেঁপে উঠবে, যেটাকে আমরা বলি আফটার শক। আচ্ছা আফটার শক জিনিসটা কি? দেখো ধরো এইটা হচ্ছে আমাদের পি ওয়েভ, পি ওয়েভ আমাদের স্ট্রেট লাইনে যাচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের এস ওয়েভ, এস ওয়েভ আমাদের কার্ভ লাইনে গিয়ে পৌঁছাচ্ছে। তো পি ওয়েভ প্রথমে চলে গেছে, এবং এই এস ওয়েভের প্রথম একটা কার্ভিং পয়েন্ট গিয়ে জমা হয়েছে পি ওয়েভের সাথে। এই যে এখানটা জয়েন্ট হয়েছে, তখনই কিন্তু এল ওয়েভ তৈরি হয়ে গেল, যেটাকে আমরা ডিস্ট্রাকটিভ ওয়েভ বলছি, যার ফলে সবকিছু ভেঙে পড়ে গেল। পি ওয়েভ কিন্তু আর থাকলো না, মানে পি ওয়েভের আর কোনো অবশিষ্টাংশ থাকলো না যেটা মাটির নিচে থেকে উঠে আসবে। বাট এস ওয়েভের দেখো এই যে কার্ভিং পয়েন্টগুলো কিন্তু অবশিষ্ট থাকলো, যেগুলো পরবর্তী আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে কোথায় গিয়ে আবার অ্যাটাক করবে? উপকেন্দ্রে। কারণ যখন এস ওয়েভ তৈরি হয়েছে তখন ধরো 1টা 2টো 3টে 4টে 5-6টা কার্ভিং পয়েন্ট তৈরি হয়েছে। তাহলে তৈরি হওয়ার পরেই সব কটা তো গিয়ে অ্যাটাক করবে, তবে তো এস ওয়েভটা থামবে। যখন প্রথম কার্ভিং পয়েন্টটা গেছে তখনই পি ওয়েভের সাথে মিশে এল তৈরি করে ফেলেছে, পি ওয়েভ আর নেই, পি ওয়েভ এন্ড হয়ে গেছে। বাট অনলি এস ওয়েভের এই কার্ভিং পয়েন্টগুলো এগুবে, এবং উপকেন্দ্রকে গিয়ে তারা কি করবে? শকিং করবে, মানে ঝাঁকুনি দেবে। বাট যেহেতু আর পি ওয়েভ আসবে না, তাই এল ওয়েভ আর তৈরি হবে না।
তাহলে নতুন করে খুব বেশি ডিস্ট্রাকটিভ মুডটা তৈরি হবে না। কিন্তু ধরো প্রথম ডিস্ট্রাকটিভ মুডে কোনো বাড়ি আর্ধেকটা ভেঙে ঝুলছিল বা কোনো গাছ এরকম বেঁকে ঝুলছিল, পরে এই এসওএফ গুলোর যাওয়ার ফলে সেগুলো আবার ভেঙে পড়ে গেল। তো সেই জন্য এই পয়েন্টগুলোকে আমরা বলি আফটার শক। সেই জন্য আফটার শকও আরো ক্ষতিগ্রস্ত হয়, মানে কোনো জায়গা ভেঙে গেছিল আরো বেশি ভেঙে গেল, কোনো জায়গা হাফ ভেঙে ঝুলছিল সেটা পুরোটা ভেঙে গেল। তাই বলা হয় ভূমিকম্প হওয়ার সাথে সাথে ওই জায়গাটা পরিত্যাগ করাটাই আমাদের প্রধান কাজ, এবং ভূমিকম্প হলে সঙ্গে সঙ্গে সেখানে রেস্কিউ টিম পাঠানো হয় না। তার কারণ হচ্ছে আফটার শক, এবং এটা মোটামুটি ভূমিকম্প যে সময় হয় সেখান থেকে 30 থেকে 40 মিনিটের মধ্যে 4 থেকে 5 বার ওই জায়গাটা কেঁপে ওঠে। কখনো 10 মিনিটের মধ্যে কেঁপে ওঠে 4 থেকে 5 বার, কখনো 15 মিনিটের মধ্যে ওঠে, মানে ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আরো 4-5 বার ওই জায়গাটা কেঁপে উঠবেই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভূমিকম্পের আফটার শক। এই গেল মোটামুটি আমাদের ভূমিকম্পের সামারি। তাহলে ভূমিকম্পের সামারি যেগুলো বলছি আমার মুখে মুখে বলো, ভূমিকম্পের কেন্দ্র বলতে আমরা কি বুঝি? এক কথায় কি বলবে? ভূমিকম্পের কেন্দ্র বলতে আমরা কি বুঝি বলো? শিয়াল স্তরকে। না, একদমই বলতে পারবো না। শিয়াল স্তরকে সীমাতেও হতে পারে, তার এফেক্ট হয়তো আমাদের উপকেন্দ্রে নাই আসতে পারে। ভূমিকম্পের কেন্দ্র মানে হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল, যেটা মাটির নিচে হয় এবং যেখানে পি তরঙ্গ তৈরি হয়। সেটা শিয়ালে নর্মালি হয়ে থাকে, বাট যে কোনো স্তরে হতে পারে, বাট যে কোনো স্তরে হলে তার প্রভাব আলাদা আলাদা হয়। তো ভূমিকম্পের কেন্দ্র কথাটার বা সেন্টার মানে হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল, যেটা মাটির নিচে তৈরি হয়। সেই মাটির নিচে কেন্দ্র থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভূপৃষ্ঠের ওপরের অংশটাকে আমরা বলি উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রস্থল অর্থাৎ হলো ভূমিকম্পের পি তরঙ্গের উৎসস্থল, মানে পি তরঙ্গটা যেখান থেকে তৈরি হয় সেটাকেই আমরা কেন্দ্র বলছি। পি তরঙ্গ মানে কি? প্রাইমারি তরঙ্গ, যেটা বডি ওয়েভের আন্ডারে পড়ে। ভূমিকম্পের মেন দুটো তরঙ্গ, একটা বডি ওয়েভ, একটা সারফেস ওয়েভ। তো এই দুটো তরঙ্গের মধ্যে বডি ওয়েভের দুটো পার্ট পি আর এস বা প্রাইমারি আর সেকেন্ডারি, আর একটা হচ্ছে এল তরঙ্গ বা ডিস্ট্রাকটিভ ওয়েভ বা আমাদের সারফেস ওয়েভ, যেটা আমাদের উপকেন্দ্রে তৈরি হয়। পি তরঙ্গের কাজ কি? পুশ পুল করা। এস তরঙ্গের কাজ কি? শকিং বা ঝাঁকুনি দেওয়া। এল তরঙ্গের কাজ কি? ডিস্ট্রাকটিভ, ভেঙে ফেলা। কত ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা ছায়া বলয় বলি? কেন্দ্র থেকে 140 বা 147 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কোনো রকম এস ওয়েভ যায় না, শুধুমাত্র পি ওয়েভের অ্যাক্টিভিটি দেখা যায়। তাই সেই জায়গাতে যে ভূমিকম্প হয় তার ফিলিংসটা পাই, বা স্কেলে মান ধরা পড়ে না। তাই এটাকে আমরা বলি ভূমিকম্পের ছায়া বলয়। আচ্ছা, ভূমিকম্প মাপার যন্ত্র, এটা আমাদের নোটে যদিও থাকবে, বাট আমি বলে দিই। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে দুটো। একটার নাম তোমরা শুনেছো, সেটা হচ্ছে রিক্টার স্কেল। যেমন ধরো রিক্টার স্কেলে মান থাকে 0 থেকে 10। আমার না এই আঙুলটা কেটে গেছে, এই পেনটা দিয়ে লিখতে পারছি না, এই জন্য টেরা ব্যাকা হয়ে গেছে, আঙুলটা খুব ব্যথা। তো এই 0 থেকে 10 আমাদের রিক্টার স্কেলে মান থাকে। 0 থেকে 5 এর মধ্যে হলে আমরা বলি লো ভূমিকম্প। 5 থেকে 7.5 এর মধ্যে হলে বলি মিডিয়াম, মানে যেখানে অল্প ক্ষয়ক্ষতি হয়। আর 7.5 থেকে, দেখেছো কেমন লেখাগুলো হয়ে যাচ্ছে, 7.5 থেকে 10 এর মধ্যে হলে আমরা বলি হাই। এই যে স্কেলটা, এটা হচ্ছে আমাদের রিক্টার স্কেলে এই মান থাকে, যেটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি। বাট যদি কোথাও দেখা যায় 10-এর বেশি ভূমিকম্প হয়, যদিও 10-এর বেশি ভূমিকম্প হলে সেখানে আর কেউ বেঁচে থাকবে না, তাহলে তখন আমরা কি করব? 10-এর বেশি ভূমিকম্প হলে আমরা এই রিক্টার স্কেলটা আর ব্যবহার করতে পারি না, কারণ রিক্টার স্কেলে 10-এর বেশি মান নেই। তখন আমরা আরেকটা স্কেল ব্যবহার করি, সেটা হচ্ছে মার্সেলি স্কেল বা মার্কেলি স্কেল, যেটাকে আমাদের বলা হয়। ঠিক আছে, মার্সেলি স্কেলে হচ্ছে আমাদের 12 অবধি দেওয়া আছে, 12। যদিও 10-এর বেশি যদি ভূমিকম্প কোথাও হয়, ওই মার্সেলি স্কেল ব্যবহার করার মতো কেউ থাকবে না আর কি, কারণ
সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং ওলট পালট হয়ে যাবে। মানে ধরো জলভাগে স্থলভাগ হয়ে যাবে, স্থলভাগে জলভাগ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। বাট হলে আমাদের ইউজ করব কোনটা? মার্সেলি স্কেল। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেল দুটো, একটা রিক্টার স্কেল, একটা মার্সেলি স্কেল। রিক্টার স্কেলে মান থাকে 0 থেকে 10। 0 থেকে 5 পর্যন্ত ভূমিকম্প হলে তাকে আমরা কি বলছি? লো। 5 থেকে 7.5 পর্যন্ত হলে তাকে আমরা কি বলছি? মিডিয়াম। আর 7.5 এর বেশি হলে তাকে আমরা বলছি হাই। ওকে, তারও বেশি যদি হয় তখন আমরা কি স্কেল ইউজ করছি? মার্সেলি স্কেলটা আমরা ইউজ করছি। আচ্ছা, এটা গেল ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র। ভূমিকম্পের যদি আমরা বলি উৎস মাপক যন্ত্র কি? উৎস মানে হচ্ছে যেখানে কেন্দ্রস্থল আমরা বার করব। কোথায়? কোন যন্ত্রের সাহায্যে? কেন্দ্রস্থল আমরা বার করব সিসমোগ্রাফ। সিসমিক ওয়েভের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করি, তাই আমরা বলি সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পের কেন্দ্রস্থল লেখাই যাচ্ছে না, ভূমিকম্পের কেন্দ্রস্থল বা উৎস মাপক যন্ত্র ব্যবহার করি। আরেকটা হচ্ছে ভূমিকম্পের ফোরকাস্ট স্কেল, সেটা হচ্ছে সিসমোমিটার। দেখো দুটো আমি লিখে দিচ্ছি, তোমাদের এটা নোটে থাকবে, বাট আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সিসমোগ্রাফ, দুটো হতে পারে। সিসমোগ্রাফ মানে হচ্ছে আমাদের ভূমিকম্পের উৎস মাপক স্কেল বা ভূমিকম্পের কেন্দ্র মাপা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। আরেকটা হচ্ছে আমাদের ভূমিকম্পে ফোরকাস্ট স্কেল, মানে কবে হবে বলা যায় না, কিন্তু কোন জোনগুলোতে হবে সেইটা বলা যায়। এটা নতুন আবিষ্কার হয়েছে, নতুন মানে বেশ কয়েক বছর হলো, মানে 2024-এই আবিষ্কার হয়েছে এরকম নয়, বেশ কয়েক বছর হলো। সেটা হচ্ছে সিসমোমিটার। ফোরকাস্ট মানে হচ্ছে ধরো ভারতের কোন জায়গাগুলো ভূমিকম্প প্রবণ সেটা বলা যাবে, কিন্তু কবে হবে সেটা বলা যায় না, মানে সেটা বলার মতো এখনো আমরা ডেভেলপ করতে পারিনি। এই টোটালটা গেল আমাদের ভূমিকম্প। আচ্ছা বলো, ভূমিকম্প নিয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? বোঝা গেছে? আচ্ছা, কারোর কোনো কনফিউশন আছে, জিজ্ঞাসা আছে বলো, তাহলে আমি আবার বুঝিয়ে দিতে পারবো, বা ধরো নেক্সট ক্লাসে আবার নোটটা পেয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে বলে দিতে পারবো। ম্যাম। বলো, বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম, যে ভূ অভ্যন্তর ভাগের যে স্তর বিন্যাসগুলো করেছে ওটা তো একটা মূল ফ্যাক্টর হচ্ছে এই সিসমিক ওয়েভ, যার ভিত্তিতে বা গতিবেগের ভিত্তিতে ওই স্তরের বিভাগগুলো করেছে। দাঁড়াও, আস্তে আস্তে বলো, তোমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। বলো, ভূ অভ্যন্তর বাকিটা বুঝতে পেরেছি, বাকিগুলো আর বুঝতে পারিনি। হ্যাঁ ম্যাম, যে স্তর বিন্যাসগুলো করেছে তার একটা মূল ফ্যাক্টর তো সিসমিক ওয়েভ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বলতে পারো। এটার গতিবেগের ভিত্তিতে স্তর বিভাগ করেছে তো। হ্যাঁ, সেটা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ভূমিকম্প অবধি থাক। আর যদি ভূমিকম্প নিয়ে কোনো অসুবিধা থাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, কারণ এগুলো কিন্তু এই ধরনের প্রশ্ন এনটিপিসি, রেল, ক্লার্কশিপ সবেতেই আসে, বিশেষ করে ভূমিকম্পের স্কেল টেল এগুলো খুবই বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, পরের দিন একটু ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে, প্রিভিয়াস নোটগুলো না পাপিয়া, আমি মানে টিচাররা তোমাদের কাউকে নোট দিতে পারে না, তোমাকে গ্রুপ থেকে নোট নিয়ে নিতে হবে ইদ্রিসের সাথে কথা বলো, কারণ তোমাদের সাথে আমাদের কোনো ডাইরেক্ট কানেকশন নেই। কোনো গ্রুপে আমরা টিচাররা, মানে অন্তত আমি অ্যাড নই, ইদ্রিসের সাথে কথা বলো, দিয়ে নিতে পারবে, ঠিক আছে? ক্লাস, পিডিএফ এই সমস্ত ব্যাপারে ওর সাথে কথা বলে নিও। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে নেক্সট ক্লাসে, মানে নেক্সট আমাদের ফ্রাইডে ক্লাস আছে, সেখানে আমি ভূমিকম্পের প্রবণ যে অঞ্চলগুলো, কারণ এগুলো নিয়ে ডিসকাস করব। তো ভূমিকম্পর মেন পার্টটা নিয়েও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে সেটা বলবে, নেক্সট দিন আরো ভালো করে ক্লিয়ার করে দেবো। আগে একবার পড়ে দেখে নাও কারোর কোনো সমস্যা আছে কি। ওকে, তাহলে চলো আজকের মতো এন্ড করি, নেক্সট আমাদের আবার